এবার ক্ষুব্ধ জনতার ডিম হামলা সহ গণধোলাইয়ের শিকার হলেন খুলনার এক ছাত্রলীগ নেতা। দেন উত্তেজিত জনতা, এক পর্যায়ে চলে ডিম নিক্ষেপ, সাথে গণধোলাই। আপনারা বসেন, একটু দয়া করে বসেন। এইরকম একটা পরিস্থিতিতে খবর রটেছে বা ডিপ স্টেটের একটা অংশ বলছে যে উপদেষ্টা পরিষদে বদল আসছে। কি বদল, কারা আসবে, কি হতে যাচ্ছে, সেই বিষয়ে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। একদিকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অনেক খুশি। অ্যাটর্নি জেনারেল বলছেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বেসিক্যালি যেটা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইন তৈরি করা হয়েছিল, যে আইনগুলো বেসিক্যালি বিএনপির জন্য করা হয়েছিল বা জামাতের জন্য করা হয়েছিল। এখন আজকে দেখেন একই আইন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারের উপরে কিন্তু পড়া শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের যে বর্তমান রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও। এই ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা মূল আলোচনা চলে আসি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটা একটু লম্বা হবে, তার আপনাকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত আশা করি কমেন্ট করে জানাবেন। ডিসেম্বর 2024 এই মুহূর্তে সন্ধ্যা 5:15 আমাদের আজকের বিষয় হচ্ছে বদলাচ্ছে উপদেষ্টা পরিষদ, আসছে নয়া মুখ। আপনার মতামত কি? প্রিয় দর্শক, অবশ্যই আপনার পছন্দের ব্যক্তির পক্ষে আওয়াজ তুলুন তাদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে। সেই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভোট চাই, আপনারা কমেন্টে গিয়ে মতামত লিখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের পর অন্তর্বর্তী সরকার নতুন উপলব্ধিতে গিয়েছে। তাদের মধ্যে উপলব্ধি হয়েছে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে পর্যালোচনা করার সুযোগ এসেছে। কি পর্যালোচনা? প্রথমত হচ্ছে এই সরকার ইতিমধ্যে 4 মাস অতিক্রম করেছে, 5 মাসের পা দিয়েছে। এই 5 মাসের একটা পর্যালোচনা বা পেছনে ফেলে আসা সময়গুলো কি যথাযথভাবে কাজে লেগেছে কিনা তার একটা আত্মসমালোচনা দাঁড় করাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিজেদের আয়নায় দাঁড় করিয়ে তারা দেখতে পাচ্ছে বেশ কিছু অসঙ্গতির চিত্র। প্রথমত কঠোর না হওয়া, দ্বিতীয়ত ফ্যাসিবাদের বিরুদ্ধে যথাযথ উদ্যোগ না গ্রহণ করা। আপনারা জানেন দুটি বিষয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে এই সরকার। প্রথমত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে না পারা, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাকে উন্নত না করতে পারা। এই জনগুরুত্বপূর্ণ দুটি বিষয়ে তারা যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার পেছনে কি কারণ? প্রথম কারণ হচ্ছে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারা, দ্বিতীয় কারণ হচ্ছে ফ্যাসিবাদকে অপসারণ করতে না পারা। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সব উপদেষ্টা উপস্থিত না থাকলেও গুরুত্বপূর্ণ উপদেষ্টারা ছাত্রদের সঙ্গে বৈঠক করে এটি কর্মপন্থা তৈরির প্রচেষ্টা চালিয়েছেন, এটা চলমান রয়েছে। সচিবালয়ে আগুন লেগেছে, এটা সুস্পষ্টভাবেই প্রমাণ করছে যে এর পেছনে স্যাবোটেজ বা একটা ষড়যন্ত্রের ফাঁদ রয়েছে। কারণ অনেকগুলো ঘটনা সেটাকেই নিশ্চিত করছে। যদিও কমিটি গঠন হয়েছে, নিঃসন্দেহে কমিটি একটা প্রতিবেদন দেবে, কিন্তু যেভাবে আগুন ধরানো হয়েছে, যে দুই প্রান্তে আগুন লেগেছে, সুনির্দিষ্টভাবে দুজন ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি কিছু কিছু আলামত এটা প্রমাণ করছে যে এর পেছনে বড় কোনো চক্র রয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে সেই চক্রের সঙ্গে যুক্ত কারা, অপরাধী কারা, এর পরিকল্পনাকারী কারা, এটা যদি উদ্ধার না করতে পারে এই সরকার, তাহলে সেটা আরেকটা ব্যর্থতার সূচনা করবে। এইরকম একটা পরিস্থিতিতে খবর রটেছে বা ডিপ স্টেটের একটা অংশ বলছে যে উপদেষ্টা পরিষদে বদল আসছে। কি বদল, কারা আসবে, কি হতে যাচ্ছে, সেই বিষয়ে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন যে হাসান আরিফ প্রয়াত হয়েছেন। মরহুম হাসান আরিফ দুটি মন্ত্রণালয় দেখতেন সর্বশেষ, একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়, অন্যটি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তার মানে এটা ধরিয়ে নেওয়া যাচ্ছে যে দুটি মন্ত্রণালয় ইতোমধ্যে ফাঁকা হয়েছে।
এই দুটি মন্ত্রণালয়ে দুজন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে, দুজন না দিলে একজনকে দিতে হবে। এর বাইরে আরো 2-3টি মন্ত্রণালয়ে দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলেও জানা গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কয়েকজন উপদেষ্টার হাতে 2টি করে মন্ত্রণালয় আছে। একটা বিশ্বস্ত সূত্র বলছে যে একটি করে মন্ত্রণালয় হাতে রেখে আরেকটি মন্ত্রণালয় অন্যদেরকে ছেড়ে দেওয়ার একটি পরিকল্পনা বা একটি চিন্তা ভাবনাও চলছে। যেমন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে 2টি মন্ত্রণালয় আছে, এভাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের কাছেও 2টি মন্ত্রণালয় আছে। আরো কয়েকজন উপদেষ্টা একই সঙ্গে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এখন জনাব হাসান আরিফের মৃত্যুর পর 2টি মন্ত্রণালয়, এর বাইরে আরো 6 থেকে 7 জন উপদেষ্টা যারা এককভাবে 2টি মন্ত্রণালয় চালাচ্ছেন, তাদের কাছ থেকে একটি করে মন্ত্রণালয় যদি নিয়ে নেওয়া হয়, তাহলে এখন বা এই মুহূর্তে আরো 7 থেকে 10 জন নতুন উপদেষ্টা প্রয়োজন। আর বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে যদি কেউ বাদ যান, তাহলে সেই সংখ্যা আরো বাড়বে। প্রিয় দর্শক, কাদের কাদের নাম আসছে, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, সেই স্ট্যাটাস থেকে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম আমি খুঁজে পাচ্ছি। গতকালকে এই স্ট্যাটাস দিয়েছি, মানে 27 ডিসেম্বরে এই স্ট্যাটাস দেওয়ার পর ইতিমধ্যে 21 ঘন্টা পেরিয়ে গেছে। 21 ঘন্টায় 6200 প্রতিক্রিয়া এসেছে, 2000 কমেন্ট এসেছে এবং শেয়ার হয়েছে 86টি। এর মধ্যে আমরা কয়েকটি ধরন দেখতে পাচ্ছি যাদেরকে নাম প্রস্তাব করা হয়েছে তাদের পেশাগত দিক দিয়ে। যেমন ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন কোনো উপদেষ্টা দেওয়া হবে কিনা এটা নিশ্চিত না হওয়া গেলেও, তবে যাদের নাম আসছে তারা হচ্ছেন হাসান আব্দুল্লাহ, সার্জিস, হান্নান মাসুদ, আখতার হোসেন সহ আরো বেশ কয়েকজনের নাম এসেছে। অ্যাক্টিভিস্ট যারা গত 16 বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এর মধ্যে পিনাকি, ইলিয়াস, কনক, তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, নুরুল কবিরের নাম প্রস্তাবনা এসেছে। পেশাজীবীদের মধ্যে ইকতেদার আহমেদ, আসিফ মাহতাব, উৎসর নাম রয়েছে। এছাড়া সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞদের নামও প্রস্তাব করেছেন নেটিজেনরা। তারা নানা ধরনের প্রস্তাবনার মধ্যে দিয়ে এটাই বলতে চাইছেন যে আগামীতে উপদেষ্টা পরিষদ গঠিত হলে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হলে তা যেন বিতর্ক মুক্ত হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সকালে যে কমিটিটি গঠন করা হয়েছিল অতিরিক্ত সচিব রহিম সাহেবকে প্রধান করে, সেই কমিটি কিন্তু বৃহস্পতিবার রাতে গিয়ে আবার পরিবর্তন করা হলো। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হলো। তার মানে যখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ উঠলো তখন এটা পরিবর্তন করতে বাধ্য হলো অন্তর্বর্তী সরকার। এইবার যেন এই ধরনের কোনো অসঙ্গতি না হয় সেই বিষয়ে নানা জায়গা থেকে পরামর্শ আসছে। অনেকে বলছেন সার্চ কমিটির মাধ্যমে তালিকা তৈরি করে সেই তালিকা আগেই জাতিকে জানিয়ে দেয়। যদি 10 জন উপদেষ্টার প্রয়োজন হয়, সেক্ষেত্রে 20 জন উপদেষ্টার একটি তালিকা করে সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যদি প্রকাশিত হয়, তাহলে সেই সব বিষয়ে জনমত যাচাইয়ের কাজটিও করা যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সার্চ কমিটির মাধ্যমে যদি নাম যাচাই বাছাই করে বের করা হয়, এখন সার্চ কমিটিতে কারা থাকবেন সেটাও বিবেচনায় নেওয়া উচিত। এই নতুন উপদেষ্টা যারা হবেন তাদেরকে অবশ্যই গণ অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিবর্গ হতে হবে। যারা 16 বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের মধ্য থেকেই পরীক্ষিত ব্যক্তিবর্গকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আর কোনো সমালোচনা থাকবে না বলেই মনে করেন নেটিজেনরা। এখন অনেকে নেটিজেনদের মতামত উড়িয়ে দেন, কিন্তু শেষ পর্যন্ত প্রায় সব কাজেই আমরা দেখছি যে নেটিজেনদের মতামতকেই পরবর্তীতে গিয়ে গ্রাহ্য করতে হয়। কারণ সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঝড় ওঠে, সেই ঝড় সামাল দিতে আর কেউ পারে না, ফলে সংশোধনী আনতেই হয়। প্রিয় দর্শক, আপনারাও যারা নাম প্রস্তাব করবেন বা চিন্তা করছেন, প্রত্যেকের জায়গা থেকে এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে নাম প্রস্তাব করতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে আমার নাম প্রস্তাব করার সাথে কোনো যায় আসে কি এই অন্তর্বর্তী সরকারের? না, দেখুন, জনমত বলে একটা কথা আছে। জনমত যেদিকে যাবে, যাকে মানুষ চাইবে, তাকে যদি জোরালোভাবে যাওয়া হয়, যুক্তি দিয়ে যাওয়া হয়, অবশ্যই তার পক্ষে একটা ভিত তৈরি হবে। আপনারা দেখেছেন গত 16 বছরে জনমতকে উপেক্ষা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই জনমতেরই বিজয় হয়েছে। সেই জন্য জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে মতামতটি দিচ্ছেন, আজকে সেটা গ্রাহ্য করা না হলেও একেবারেই যে এই মতামতকে ফেলে দেওয়া হবে তা কিন্তু নয়। কোনো না কোনো ভাবে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে অবশ্যই সফলতার দিকে যেতে পারে। এই জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে জনমত তৈরি। আমি প্রত্যাশা করছি যে আপনারা ভিডিওর কমেন্টের মধ্য দিয়ে সেই কাজটি করবেন। অনেকে মতামত দিয়েছেন, আমি দুইটি পড়তে চাই। এবার উপদেষ্টা পরিষদে রাখতে হবে ছাত্র জনতা ও আলেমদের মধ্য থেকে একজন বলেছেন আব্দুল মোতালিব। জিলানি বলেছেন, একটা কমেন্ট করেছেন, যাই হোক সেটা পড়ছি না। ফজলুল করিম বলেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ার। আরেকজন হাফসা মন্তব্য করেছেন দক্ষতার ক্ষেত্রে পিনাকি কি দরকার। একজন লিখেছেন মোদি বাংলাদেশের পরবর্তী মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজু ছেত্রী বলেছেন। এভাবে অনেকেই নাম দিচ্ছেন, যেমন এক ঝাঁক নাম দিয়েছেন হুমায়ুন কবির নামে একজন, পিনাকি, কনক সরোয়ার, ইলিয়াস, মাহবুবুর রহমান, বিপি নূর, আন্দালিব রহমান মাহতাব, আদনান মাসুদ, আসাদ আব্দুল্লাহ, সার্জিস আলম। এরপর একজন বলেছেন ডক্টর ইউনূস সাহেবের সামনে দুটি পথ খোলা আছে। এক, এই অথর্ব উপদেষ্টা পরিষদ বাতিল করে সাহসী দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা। একজন মকারি করে বলেছেন, তিনি মকারি করছেন হিরো আলম ও পরবর্তী উপদেষ্টা। তিনি বলেছেন, যাই হোক, আপনি যদি মন্তব্য করে মজা পেয়ে থাকেন তাহলে ভালো কথা। এমডি বিজনেসম্যান, তিনি বলেছেন বিচারপতি মোতাহার হোসেনকে অতি গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হোক। হুমায়ুন কবির বলেছেন
এবার ক্ষুব্ধ জনতার ডিম হামলা সহ গণধোলাইয়ের শিকার হলেন খুলনার এক ছাত্রলীগ নেতা। ছাত্র জনতার ওপর হামলা সহ হত্যা মামলার আসামি রণবীর বাউরই সজল। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রণবীর বারোই সজল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর সহসভাপতি। দুপুরে কড়া নিরাপত্তায় আনা হয় আদালতে। সেখানে ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি। এ সময় সজলের উদ্দেশ্যে নানা ধরনের স্লোগান দেন উত্তেজিত জনতা। এক পর্যায়ে চলে ডিম নিক্ষেপ, সাথে গণধোলাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তোলা হয় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে ছাত্র জনতার ওপর হামলা। আপনারা একটু দয়া করে বসেন। আচ্ছা, আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বোঝা যাবে না। একটু বসেন, সবাই দয়া করে বসেন। সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না। প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন। এটা আমরা আরো সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন। আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে। আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসার সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু অগ্রগতি হচ্ছে। আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে ইয়েতে, আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম। ওনারাও আমাকে কমপ্লেইন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক। এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন? আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। আপনারা প্রবাসী, আপনারা শোনেন না, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন, একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। দাঁড়ান, আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনেই বিচার চাই, দুই পক্ষ। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন। আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে। ঠিক আছে? ভালো থাকবেন। আরেকটা কথা শুনে, আচ্ছা আমি আপনাদের কথা তো আমি শুনছি, আপনাদের
আমি দেখবো আপনারা দিলেন তো আমি দেখবো। সিরিয়াল হলো 16 নম্বর কনসুলেটে, ঠিক আছে? সিরিয়াল হলো 16। আমি সিরিয়ালটা বলে দিই, আপনারা তাকে অ্যারেস্ট করেন, পুরো তথ্য পেয়ে যাবেন। আর একটা কথা বলি স্যার, সে আমাদেরকে বলতে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে না, তারা বলতে যে আমরা আরো কান্ট্রি রাষ্ট্রের বিরুদ্ধে করছি, তার জন্য আমাকে তাদের সেইখানে বিচার করতে হবে স্যার। আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন। আপনারা দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না। একটু দয়া করে বসেন। আচ্ছা, আমরা তো আপনাদেরকে বলেছি, আপনারা একটু দয়া করে বসেন। আপনারা বসেন, একটু দয়া করে বসেন। একটু সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না। আপনারা একটু দয়া করে বসেন। আচ্ছা, আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বোঝা যাবে না। একটু বসেন, সবাই দয়া করে বসেন। সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না। আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান, অবশ্যই আমরা দেখব। আপনারা একটু দয়া করে বসেন। আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব। স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব। কিন্তু আপনারা দয়া করে একটু বসেন। আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না। দয়া করে একটু বসেন, আপনারা একটু শান্ত হয়ে বসেন। একটু বসেন, একটু শান্ত হয়ে বসেন। আপনাদের যে অভিযোগ আছে সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে। নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে। অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে $5 বিলিয়ন মার্কিন ডলার লোপাটের। বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে $300 মিলিয়ন মার্কিন ডলার বা 3,500 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে FBI। আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। কেসারের শেকড় থেকে শিখরে।
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি। আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস এফবিআই বিশেষ এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 300 মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয়। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম এফবিআই এর নজরে প্রথমবার আসে 2014 সালে। তখনই এফবিআই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায়। এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে, যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায়। এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ। একদিকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অনেক খুশি। অ্যাটর্নি জেনারেল বলছেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বেসিক্যালি যেটা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইন তৈরি করা হয়েছিল, যে আইনগুলো বেসিক্যালি বিএনপির জন্যই করা হয়েছিল বা জামাতের জন্য করা হয়েছিল। এখন আজকে দেখেন একই আইন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারের উপরে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আর আজকে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি যেই বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীরা, মানে আমরা যদি ধরি আওয়ামী লীগের আমরা যেই মানে প্রাণ শক্তি যাদেরকে দেখছি এদের মধ্যে 90% মানুষ নাই হয়ে যাবে, তাহলে বাকি অংশ যে 10% থাকবে এই আওয়ামী লীগকে নির্বাচন করে জিতবে বা শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বা তিনি বিহীন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা, আর গেলেও এরা টিকবে কিনা, অথবা হইতে পারে ওই যে তৃণমূল, বিএনপি, এরকম অনেক দলটল তৈরি হয়েছিল না আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপির ওই যে শাহজাহান ওমরের মতন অনেক এলডিপি অনেকগুলো আসছিল, আমি জানি না যে অনেকগুলো দল ভাঙা, তো এরকম হয়তো আমরা দেখতে পারি ভবিষ্যতে আওয়ামী লীগের মধ্যেও দল তৈরি হয়ে যাবে নির্বাচনে যাওয়ার জন্য। কেন এতগুলা কথা বলা হচ্ছে? যদি জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা দণ্ডিত হন তাহলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করবে আপনার এই আদালত। আর এই তথ্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা যদি দেখি আপনার তিনি বলছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত আর কোনো বাধা নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর আওয়ামী লীগ ছাড়াও যে নির্বাচন হইতে পারে, যে কোনো একটা সরকার বৈধতা নিতে পারে, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটাকে সর্বশেষ নির্বাচনে দেখিয়েছেন, এর আগেও দেখিয়েছেন বিএনপির সময়, কারণ সর্বশেষ দামি নির্বাচন হয়েছে। এখন যদি সরকার মনে করে যেরকম দামি তো লাগবেই না, জামাত আছে, বিএনপি আছে, তারপর ভিপিনুরও বলতেছে 300 আসন দেবে, ছাত্রদের রাজনৈতিক দল আছে, ছাত্ররা বলতেছে আগামীতে 2টা রাজনৈতিক দল আসবে, এখানে অনেকগুলো দল নির্বাচনে আসতে পারে। তো আওয়ামী লীগ যদি না আসে, আওয়ামী লীগকে ছাড়াই কিন্তু নির্বাচন হয়ে যাবে, যেমনটা অতীতে হয়েছে। ওই যে বললাম না, যেই নিয়মগুলো তৈরি করা হয়েছিল, যেই রাস্তাগুলো দেখানো হয়েছিল, ঠিক একই রাস্তা কোথাও না কোথাও এখন ঘুরে আবার আওয়ামী লীগের উপরেই লিগেলি অ্যাপ্লাই করার একটা সুযোগ আমরা দেখছি বা ছায়া দেখছি, যেটা আসতে যাচ্ছে। বাংলাদেশ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন শেখ হাসিনার নির্মম পরিণামের পর তার দলের পাশে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছে, তারা এখন খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। আর জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবে,
এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এই বিপ্লবের অর্জন ও ধ্বংসের চেষ্টা চলছে। আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছিল 1973 সালে কুমিল্লা থেকে, ওই বহুত পুরোনো কথা আস্তে 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 যাই হোক, সর্বশেষ 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। আর এইসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা দেখছি এই বক্তব্যটা দিলেন কে? আসাদুজ্জামান। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে আপনার এই জুলাই আগস্টের ঘটনাগুলোর সময় সরকার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে যেই পরিমাণ মানুষের উপর গুলি চালিয়েছে, হামলা হয়েছে, তো এই যে হত্যাকাণ্ডগুলো প্রায় শেখ হাসিনা নামে 100-র কাছাকাছি মনে হয়ে যাবে না হত্যাকাণ্ড প্লাস মাইনাস এরকম, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা এরকম মানে ডজন প্লাস মামলা, হত্যাকাণ্ড মামলার আসামি, আর অনেকগুলো মামলার আসামি। তো এখন এই বিচারিক ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যদি দণ্ডিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এই মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলছিল আওয়ামী লীগকে নির্বাচনে মানে নিষিদ্ধের পক্ষে না, তবে এখন আওয়ামী লীগের এই ক্যারেক্টার বাদ দিলে এটাকে আর আওয়ামী লীগ থাকবে? দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে, নির্বাচনে হয়তো বিএনপির মতন তখন কৌশলে আসতে পারে, আই ডোন্ট নো হোয়াট এভার কি ঘটতে যাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য এটা বড় মহা অশনি সংকেত, আর এটার একটা অ্যাডভান্টেজ তো সবাই চাইবে নিতে, স্বাভাবিক। দর্শক, এই বিষয়টি আমরা মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবর মতো সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।